আপনার কি এই একটাই জামা নাকি? নিরাপদ সরকার 10 বছর ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, 5 বছরে এমএলএ ছিলেন, তার তো টাকার অভাব হওয়ার কথা নয়। ভোটে না জিতলে পরে আপনি সংসদে মানুষের হয়ে বলবেন কি করে? গরিবদেরকে তাদের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ করব আর আমরা জেলে যাব। প্রতিক্রিয়ায় কি শুধু কাজ হবে? আন্দোলন কোথায়, কর্মসূচি কোথায় আপনাদের? বামপন্থীদেরকে মানুষ দেখলে এখনো স্যালুট জানায়। বামপন্থীরা আপনারা দেখবেন যে বিগত কয়েক বছর ধরে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বারবার বলে আসছে যে ভোটে জেতার জন্য আমরা লড়াই করি না, কিন্তু মানুষের সেবা করতে গেলেও ভোটে জিততে হয়, কারণ অর্থের যোগানের বিষয় আছে। সন্দেশখালী দিয়ে শুরু করেছিলাম, সন্দেশখালীতে আবার ফিরে আসছি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে একটি ভিডিও সামনে এসেছিল গঙ্গাধর কয়ালের, আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং সেই সময় শাসক দলের পক্ষ থেকে একটা মানুষের মধ্যে ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল যে সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণ ফেক তৈরি করা হয়েছিল, এবং 2000 টাকার বিনিময়ে নারীর সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক মিটিংয়েই তিনি বারবার বলেছেন। সন্দেশখালীতে কি নারী সম্ভ্রম লুটের ঘটনা ঘটেছিল? সন্দেশখালীর আন্দোলনটা একবার পরিষ্কার ছবির মতন, আয়নায় দাঁড়ালেই দেখা যায়। সন্দেশখালীর আন্দোলনে আমাদের পরিষ্কার কথাগুলো আপনারাই তুলে ধরেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে। বিধানসভাতে যা বলেছিলাম বাস্তবে তার মিল আছে কিনা। অর্থাৎ আমরা মানুষের জমির অধিকারের প্রশ্নে লড়াইটা শুরু করেছিলাম, কাজের বকেয়া টাকা পরিশোধের জন্য লড়াই করেছিলাম, মা বোনেরা কাজের টাকা না পেলে চাইতে গিয়ে তারা যে অপদস্থ হয়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম। তাহলে আমাদের আন্দোলনের একটা ভিত্তিভূমি ছিল। সেই আন্দোলনকে ডাইলুট করে যারা আজকের মহিলাদের নামে অন্য ভাষায় কথা বলার চেষ্টা করেছিল, এই জবাবটা তো তাদেরকেই দিতে হবে। এ কথাটা তো আমাদের মুখ দিয়ে আসেনি। আমরা বারে বারেই বলেছিলাম যে বিজেপি এসে গণতান্ত্রিক আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে। সেইটা হলো, মিলে গেল আমাদের কথাটা। সেই জন্যে আমরা ভোটের জন্য ওই রাজনীতি করি না। আপনারা যদি বলেন যে আমাদের দোষ ঢাকার জন্যে, বামপন্থীরা আড়াল করার জন্যে এই কথা বলছে, আজকের আপনারা দেখুন যে বামপন্থীরা যদি ভোটে এত লালায়িত হতো, বামপন্থীরা তো 34 বছর ধরে ক্ষমতায় ছিল। নিরাপদ সরকার 10 বছর ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, 5 বছরে এমএলএ ছিলেন, তার তো টাকার অভাব হওয়ার কথা নয়। আজকের শুরুতেই আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন, আমি যতবার আসি ততবার আপনাকে এই জামাটাই দেখি, মানে এই কোশ্চেনটা তো আপনার মনে কোথাও না কোথাও হিট করেছে। তাহলে একজন মানে অনেক টাকা পয়সার মালিকের চেহারা, ভাব, ভাষা, আচরণ এইরকম হতে পারে না। আপনি এখনও দেখবেন আমাদের রাজ্যে কেন আমাদের দেশে বামপন্থীদেরকে মানুষ দেখলে এখনো স্যালুট জানায়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে সততার কি জিনিস সেটা মানুষ অন্তত ফিল করে। অসৎ ব্যক্তির জায়গা নেই এখানে, সেটা এখনও আপনারা নানানভাবে দেখতে পাচ্ছেন। সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই, এবং এটা ধীরে ধীরে এই অন্তত 13 বছর 14 বছর ধরে মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে যে তারা বিশ্বাস করতে শুরু করেছে যে বামপন্থী দলের মতো সততা হয়তো অন্য কোনো দলে নেই। আমি সে বিষয়ে কোনো কথা বলছি না। আপনি বললেন যে ভোটে জেতার বিষয়টা, কারণ ভোটে না জিতলে পরে আপনি সংসদে মানুষের হয়ে বলবেন কি করে? আর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করবার জন্য অর্থের প্রয়োজন হয়। এটা আপনি সরকারি পদ বা কোনো পদে না থাকলে বা নেতা না হলে, ভোটে না জিতলে কী করে আনবেন? আমি সেই কথা বলছিলাম। একদম শেষ প্রশ্নে আসবো স্যার। গত বছর এই সময়টা আপনি 17 দিন জেল খেটেছিলেন, এবং পরে সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ স্বীকার করেছিলেন যে এটা হিউম্যান এরর, ভুলবশত আপনাকে হিউম্যান এরর অর্থাৎ মানুষের স্বাভাবিক যে ভুলভ্রান্তি, সেই কারণে আপনাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু 17 দিন আপনি যখন জেলে ছিলেন, একদিকে বাঁশদ্রোণী থানায় আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম ফিরদৌস সামিন থেকে শুরু করে, শতরূপ ঘোষ থেকে শুরু করে, কৌস্তব চ্যাটার্জি, মধুজা সেন রয় আপনার জন্য মানে অনেক লড়াই করেছিলেন, এবং এমনকি সন্দেশখালী থানা ওই 17 দিন ধরে সাধারণ মানুষ আপনার জন্য ঘেরাও করে রেখেছিল যতদিন না পর্যন্ত আপনি জামিনে মুক্তি পেয়েছেন। আপনার কি মনে হয় তারপরে এই যে সময়টা অতিবাহিত হয়েছে, এই যে মানুষের ভালোবাসা, তার আপনি মর্যাদা রাখতে পেরেছেন?
হ্যাঁ, আমরা তো লড়াই সংগ্রামের মধ্যে আছি, এটা আমাদের থাকতে হবে, এটা আমাদের দৈনন্দিন কাজ। সুতরাং সে কাজ আমাদের করে যেতে হবে। তবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে, কোনো একটা আন্দোলন সব কিছুর পরিবর্তন ঘটিয়ে দিতে পারে না। আমাদের কাজ করে যেতে হবে, তার একটা পরিবর্তনের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ মানুষ সেই জায়গাটা না একটা জায়গায় হতে পারছে। কারণ একটা জায়গায় হবেই, মানুষ বুঝবেই। আজকের যে কোনো কারণেই যারা আসতে পারছে না তারা আসবেই। কারণ আমরা যদি আমাদের আদর্শের উপরে অবিচল থাকি, আমরা মনে করি আমরা আমাদের আদর্শের উপরে অবিচল আছি বলেই সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো কিন্তু সবই সরকার বিরোধী হচ্ছে। কারণ তা না হলে আপনি দেখুন, আমরা তো অনেক আন্দোলন করেছি, কই আরজি করের মতন ঘটনায় মানুষকে তো স্বতঃস্ফূর্তভাবেই আসতে দেখলাম, এটা তো আমাদের বলতে হয়নি। তাহলে আমাকে আমার ধারাবাহিকভাবে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য, গরিব অংশের মানুষের জন্য, কৃষকের জন্য যে কাজ দরকার, যে অধিকারের প্রশ্নে লড়াই করা দরকার, তা লড়াইয়ের মধ্যে থাকতে হবে। সেই লড়াইয়ের মধ্য থেকে ছোট ছোট আন্দোলন করতে করতে সেই আন্দোলন কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে কখন বিপ্লবের রূপ ধারণ করবে সেটা আপনি আগে থেকে কখনো বিচার করতে পারেন না। সেই জন্য বামপন্থীরা তাদের ছোট আন্দোলনটাকেই অনেক বেশি যত্নবান হয়, এই জন্যেই কারণ সেই আন্দোলনটাই আগামী ভবিষ্যতের আন্দোলনের জন্য পথ তৈরি করে। আমরা সেই কাজ করে যাচ্ছি। তো নিরুপায়, মানুষ বিকল্প পাচ্ছে না, তার জন্য তো সাম্প্রদায়িকতার দিকে ঝুঁকছে বলে অন্তত মনে হয়। আপনি প্রতিক্রিয়ার কথা বললেন, এই বাজেটের পর আপনি প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু প্রতিক্রিয়ায় কি শুধু কাজ হবে? আন্দোলন কোথায়, কর্মসূচি কোথায় আপনাদের? এই সময়কালের মধ্যে দেখুন, গোটা ভারতবর্ষ এবং আমাদের রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন বামেরা, লুটের বিরুদ্ধে আন্দোলন বামেরা, আমাদের শিল্প বেসরকারীকরণ হয়ে যাচ্ছে বামেরা, শিক্ষার বিরুদ্ধে আন্দোলন বামেরা, গোটা রাজ্যের সংবিধান ভুলণ্ঠিত হচ্ছে আন্দোলন করছে বামেরা, বিভাজনের রাজনীতিকে প্রতিহত করার জন্য আন্দোলন বামেরা। এই সময়কালের মধ্যে যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে অনুসরণ করে বামের বাইরে অতি সাধারণ এনজিও থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও বামেদের এই আন্দোলনে সহমত পোষণ করে তারাও কিন্তু আন্দোলন মাঠে নেমেছে। তাহলে যে গোটা দেশ এবং রাজ্য জুড়ে এই পরিস্থিতি, যে আন্দোলন এই সময়কালের মধ্যে হয়েছে, আপনি বামেদের বাদ দিয়ে আন্দোলন দেখাতে পারবেন না। আমরা মনে করি এভাবেই আমাদের আন্দোলন আগামী দিনে মানুষকে ঐক্যবদ্ধ করবে। স্যার, আপনি ক্ষেত মজুর সংগঠনের নেতা, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিয়ে তো একটা সমস্যা আছে, সেটা যাই হোক, কেন্দ্রীয় সরকারের থেকে যেটা দেওয়া হচ্ছে, ঋণের ব্যবস্থা করা হচ্ছে, যে ঋণের পরিমাণও বাড়ানো হয়েছে, কিন্তু কৃষকদের সবথেকে বড় সমস্যা হলো কোনো প্রাকৃতিক আপদা যদি আসে, সেখানে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে যদি ক্ষয়ক্ষতি হয়, সেই ঋণ শোধ না করার ভয়ে কৃষকরা আত্মহত্যা করে। এর বিরুদ্ধে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন, বা আগামী দিনে আপনাদের কর্মসূচি কি রয়েছে? আপনাদের এই সময়কালের মধ্যে দেখুন যে রাজ্য সরকার, দিল্লির সরকার যে বাজেট করেছে কৃষকদের জন্য, তা কখনোই কৃষকদের ওই বাজেটে দিয়ে ওইভাবে করে কৃষককে রক্ষা করা যায় না। তাহলে কৃষকের জমি হচ্ছে আমাদের ভিত্তিভূমি। আমাদের দেশটাকে যদি এগোতে হয়, কৃষি বাদ দিয়ে আমরা এগোতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আপনি আমাদের গ্রামে গ্রামে আপনি তাকিয়ে দেখুন, কৃষক তার ফসলের ফসল বিক্রি করতে পারে না, দাম পাচ্ছে না, তো আলাদা কথা। নিজের ফসলটা নিজের বিক্রি করার তো একটা হক আছে, অধিকার আছে। সেক্ষেত্রেও ধান কেনার যে বরাদ্দ করা হচ্ছে সেই টাকা দিয়ে দেওয়া হয় মানে ফড়েদের হাতে। ফড়েরা ঘুরে ঘুরে কম দামে ধান কিনে নেয়, আর কৃষক যখন ধান বিক্রি করতে যায় তখন তার আইডেন্টিটি কার্ড, তার ভোটার কার্ড, তার অমুক ঠিকুজি ভরাট করতে করতে কৃষক ভয়ে পালিয়ে যায়। এইটা তো মানে সরকারের নীতি হতে পারে না। অর্থাৎ সরকার যেদিকে যাচ্ছে তাতে কৃষকের কখনো ভালো হতে পারে না। আমরা কৃষকের জমিকে ভিত্তিভূমি ধরে আমরা বিকল্প দেখিয়েছি কৃষককে রক্ষা করার জন্য। সেইটা যদি সরকার ভাবতো তাহলে কৃষকের ভালো হতো, কৃষকের ফসলে আগ্রহ বাড়ত। আজকে কৃষকের ঘরের ছেলেমেয়েরা ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, ছেলেমেয়েরা বিয়ে পাশ করতে পারে না। ঋণের টাকা যখন শোধ হয় না, যখন ধান বিক্রি হয়ে যাচ্ছে, খামারে যখন টাকা দিচ্ছে,
ছেলেটা দূর থেকে আড়ালে গুনছে বাবা টাকা নিচ্ছে, যখন দেখলো বাবার ঋণ করেছিল 10,000 টাকা, ধান বিক্রি হয়েছে 9,000 টাকা, ভর্তির জন্য কি করে 500 টাকা চাই, রাতের অন্ধকারে বন্ধুর সঙ্গে হাত ধরে চলে গেল কেরালাতে। এই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে। এটা কাদের জন্য? সরকারের জন্য, সরকারি নীতির জন্য। এর বিরুদ্ধে তো আমরা কৃষককে ঐক্যবদ্ধ করছি, যার জন্য তো আজকে দেখছেন তো আপনি বাজারে যান, আলুর দাম কত কম পাবেন আপনি, কিন্তু কৃষক যখন বিক্রি করছে আলু 3 টাকায়, আলু 5 টাকায়। এক্ষেত্রে সরকারের ভূমিকা কোথায়? তাহলে সরকারের এই দৈন্য দশা, সরকারের এই নীতির জন্যে আমার কৃষক প্রতিদিন আত্মহত্যার লাইন থেকে সরে আসতে পারছে না, পরিস্থিতি বাধ্য করছে ওদেরকে। যার জন্যে আমরা গোটা রাজ্যে দেখেছেন ভারতবর্ষের ক্ষেত্রে আন্দোলন শুরু হয়েছে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও সমস্ত কৃষক ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবিগুলোকে এস্টাবলিশ করছে। বিকল্প চাষের জন্য ভাবছি, আমরা ধান বিক্রি করার জন্য ভাবছি, আলু চাষিদের জন্য ভাবছি, ভিন্ন ভিন্ন যে ক্রপগুলো আসছে ক্রপগুলোর জন্য ভাবছি, আর গরিব মানুষ যারা কৃষির উপরে নির্ভর করে তাদের বিকল্প কাজের জন্য আমরা 100 দিনের কাজটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। ওই কাজটা থাক, তাহলে কৃষি ছেড়ে কেউ পালিয়ে যাবে না, কৃষিটাকে রক্ষা করতে হবে। কৃষিতে সবসময় কাজ পাবে না, অবসর সময় সে 100 দিনে কাজ করবে, তাহলে এলাকায় থাকবে, তাহলে সেই লোকটা একটা সময় চাষে করবে আর একটা সময় 100 দিনে কাজ করবে, তাহলে কৃষির ডেভেলপমেন্ট হবে। আমরা এই জন্যই তো লড়ে যাচ্ছি। এই লড়াইয়ের জন্য তো মানুষ আমাদের কর্নেই জানাচ্ছে। ভোটে কি জিতছি কি হারছি সেটা আমাদের কাছে বড় বিষয় নয়, আমাদের কাছে লক্ষ্যবস্তু হচ্ছে এখন কৃষককে রক্ষা করতে না পারলে দেশটা টিকে থাকবে না। কৃষক হচ্ছে আমাদের রক্ষা করার এখন বড় দায়িত্ব আমাদের। গরিব যদি কাজ না পায়, গরিবকে ঠেকাবেন কি করে? কোথায় যাবে মানুষ? পরিযায়ী হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ। এই যে আমাদের রাজ্যে বাজেট, এই বাজেটে কীরকম জাগলারি করা হলো, মানুষ কীভাবে ধোঁকা দেওয়া যায়। আপনি দেখবেন যে 12 লক্ষ লোককে আগে টাকা দিয়েছিল ঘরের জন্যে, দিল্লি টাকা দেয়নি, দিদিমণি বললেন আমি সবাইকে টাকা দিচ্ছি, আমি মহান, 60,000 করে টাকা দিলেন। দেওয়ার পরে কি হলো? এবার বাজেটে তো টাকা নেই। তাহলে ওই যে 12 লক্ষ লোককে আপনি ঠিক করেছিলেন, তাহলে বাকি টাকাটা তো আপনাকে এই যা বাজেটে ধরা দরকার ছিল, কই বাজেটে তো টাকা নেই সেটার জন্যে। আবার 16 লক্ষ যোগ করে দিলেন। 16 লক্ষের জন্য কত টাকা ধরলেন? 9,600 কোটি টাকা। লাগবে কত? 19,200 কোটি টাকা, অর্ধেক টাকা ধরলেন। তাহলে এই যে লোকগুলোকে টাকা দিয়ে দেবে, দেওয়ার পরে 3 মাস পরে তো ঘর হয়ে যাবে, 2 মাস পরে কাজটা শেষ হয়ে যাবে, খোলা আকাশের নিচে কতদিন থাকবে? আবার কবে বাজেট করে টাকার সমান টাকা তো ধরা নেই, তাহলে তো দিতেই পারে না আইন মতো। তাহলে এক্ষেত্রেও বেআইনি করবে, চুরি করবে, বাটপাড়ি করবে। সরকারটা কোন দিকে যাচ্ছে, মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছে, আমরা সবগুলোকে ধরিয়ে দিতে চাইছি। মানুষ তাই আজকে সরব